তদন্তে নেমে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল 9টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব আহমেদ এবং আমি ফারহানা লোপা। এবারে জানাবো শিরোনাম। কিশোরগঞ্জের মিঠামইনে কাল সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন জনসভায়। চিনির আমদানি শুল্ক 5% এবং কেজিতে 6 টাকা পর্যন্ত ট্যারিফ কমালো সরকার। রোজায় পণ্যমূল্য বাড়লে দায় বাজার কমিটি। 3 দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। দূতাবাস খোলার ঘোষণা হতে পারে আজ। ফুটবলে সহযোগিতা সহ সই হবে 4 চুক্তি। শিরোনামগুলো শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে চীনের শান্তি প্রস্তাবের সমালোচনায় এবার যোগ দিল জার্মানি। রাশিয়াকে অস্ত্র দিলে ভয়াবহ পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রের। নিউক্যাসলকে হারিয়ে ক্যারাবাও কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। 6 বছরের শিরোপা খরা কাটল রেড ডেভিলদের। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। কাল কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন তিনি। বিকালে যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার সহ সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 25 বছর পর দ্বিতীয়বার হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মনে উৎসবের আমেজ। সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে অবহেলিত হাওড়াঞ্চল। ব্যাপক পরিবর্তন এসেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। হাওড়ের মানুষ তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর অপেক্ষায়। খুব ফুর্তি, বউ বাচ্চা নিয়ে আমরা ফেরাতে হব, আমরা আল্লাহ একবার দেখা। এখন প্রধানমন্ত্রীরে দেখবার আমরা খুব আনন্দ, খুব লাগছে। উচ্চ রাস্তা হয়েছে, আমাদের সাবমার্স রাস্তা হয়েছে, আমাদের ভাটা এলাকা প্রভূত উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার এই উন্নয়নগুলো আমাদের এখন করেছেন। মঙ্গলবার সকাল 10টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পর মিঠামইনের কামালপুর গ্রামে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। হাওরের দেশি মাছ ও জেলার বিখ্যাত অষ্টগ্রামের পনির দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির ছেলে, স্থানীয় সংসদ সদস্য। 25 বছর আগে কি দেখে গিয়েছিলেন আর উনি আমাদেরকে কি করে দিয়েছেন, এইটাই আমরা ওনাকে দেখাবো। এই ওনাকে আশাকে কেন্দ্র করে হাওর একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার সহ সব প্রস্তুতি নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কিশোরগঞ্জ জেলা সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকল দপ্তর সংস্থা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ সহ আমরা সকলে মিলে সভা করেছি আর নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মিঠামইনের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের তরুণদের মাঝে খেলাধুলা যত ছড়িয়ে দেয়া যাবে ততই তাদের মনন ও মেধার বিকাশ হবে। রোববার সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশে তৈরি হবে স্মার্ট খেলোয়াড়, যারা সারা বিশ্বে উজ্জ্বল করবে বাংলাদেশের নাম। তারুণ্য আর উদ্দীপনার প্রতীক বাবুই এবার শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের মাস্কট। যুব গেমসের 24টি ডিসিপ্লিনে 60,000-এর বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে। আতশবাজি উৎসবের মধ্য দিয়ে দেশের অন্যতম বড় খেলার আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় তিনি স্মরণ করেন ছোটবেলার খেলার সাথী ছোট ভাই শেখ কামালকে, যার নামে অলিম্পিক গেমসের আদলে এ বিশাল আয়োজন। তার সাথে যেমন একসাথে
প্রতিটি খেলায় আমি যোগ দিতাম, আবার আমি যখন পুতুল খেলতাম আমার সাথেও সেও থাকতো। আজকে হয়তো বেঁচে থাকলে সে এই বাংলাদেশের জন্য আরো অনেক কিছু করে যেতে পারত। আমি আমার সেই হারানো ভাইটি আজকের এই খেলোয়াড়দের মাঝে, আমার দোয়া আশীর্বাদ তোমাদের সকলের সাথে। শেখ হাসিনা বলেন, যুবকরাই দেশের শক্তি, তাদের মাধ্যমে নতুন বাংলাদেশকে চিনছে বিশ্ববাসী। তাই যুব সমাজকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, আর এই স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট খেলোয়াড় তৈরি করবে এবং আমরা সারা বিশ্বে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করব। পরে স্টেডিয়াম জুড়ে সাংস্কৃতিক পরিবেশনা করে শহীদ আনোয়ার স্কুলের শিক্ষার্থীরা। এরপর ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমন্ত্রিত অতিথিরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান মাস সামনে রেখে আগামী 2-3 মাসের প্রয়োজনীয় সব ধরনের পণ্য মজুদ আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন। রবিবার রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, রমজানের পণ্য নিয়ে কোনো সমস্যা হবে না, বরং দেশের সরবরাহ ব্যবস্থা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় রমজানে কোনো বাজার অস্থিতিশীল হলে সেই বাজার কমিটিকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিদপ্তর। ব্যবসায়ীদের সহযোগিতায় রমজানে বাজার তদারকি করা হবে বলেও জানান সংস্থার মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আগামী 2-3 মাসে দরকার সেগুলি কিন্তু অলমোস্ট সব পণ্যই কিন্তু আমাদের আছে এবং পাইপলাইনে আছে অথবা আমাদের গোডাউনে চলে আসছে। তো সুতরাং এই জায়গায় প্রবলেম হবে না। লুজ জিনিসের ব্যবসা আস্তে আস্তে আপনারা বন্ধ করে দেন, তাইলে কিন্তু বাজারের যে অনেক ধরনের আপনার প্রবলেম থেকে আপনি বেরোতে পারেন। মূল্য যদি আপনার প্যাকেটের গায়ে আমার ফিক্সড প্রাইস থাকে, মূল্য যদি লেখা থাকে, তাইলে কিন্তু আপনার এই প্রবলেমগুলি সলভ হয়ে যায়। চিনি, তেল ও খেজুর সহ রমজানের পণ্যের মজুদ পর্যাপ্ত, তাই দাম বাড়লে এবার বাজার কমিটিকে দায়বদ্ধ করা হবে। রাজধানীর কারওয়ান বাজারে টিসিসিবির সভাকক্ষে মতবিনিময় সভায় একথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় রোজায় বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে পরস্পরকে দোষারোপ করেন ব্যবসায়ীরা। আগামী মাসেই পবিত্র রমজান, তবে শুরু হলেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে খেজুর, ছোলা, চিনি, তেল, ডাল ও পেঁয়াজের দাম। তাই এবার যাতে এসব পণ্যের দাম না বাড়ে সেজন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনায় বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে খুচরা, পাইকারি ও আমদানিকারকরা পরস্পরকে দোষারোপ করেন। এ সময় পর্যাপ্ত মজুদ নিশ্চিতের পাশাপাশি দাম নির্ধারণের দাবিও জানান তারা। তাদের থেকে আমরা জানতে চাই যে মজুদ ঠিক আছে কিনা। আসলে রমজানে আমরা যে নির্ধারিত মূল্য অনেক সময় নির্ধারিত করে দেওয়া, সেই নির্ধারিত মূল্য আমরা মূল্য পাই না। যারা মজুদ করে রাখে তাদের দিকে যদি দৃষ্টি দেন, আমার বিশ্বাস খুচরা বাজারে মূল্য বৃদ্ধি হবে না। সরকার নির্ধারিত মূল্য তার চেয়ে অনেক কম মূল্যে আমাদের প্রতিষ্ঠানগুলো বিক্রি করে। ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, এবছর রোজায় বাজার অস্থিতিশীল হলে বাজার কমিটিকে দায়বদ্ধ করা হবে। বন্ধ করতে হবে পরস্পরকে দোষারোপের খেলা। যে বিষয়গুলো বলা হয় যে আমরা খুচরা জায়গায় যাচ্ছি, আমরা বড় জায়গায় যাচ্ছি না, আমাদের এবার কিন্তু ভাবতে হবে। আমার উপরে চাপও আছে যে আমরা রিফাইনারি বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। আগামীতে প্রথাগত বাজারের বাইরে কোনো বাজার থাকবে না। তবে প্যাকেটজাত পণ্যের দাম ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখের বিষয়ে ব্যবসায়ীরা বাধা দেন বলে জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ব্যবসায়ীদের থেকে বাধাটা আসে যে আমরা যখন সবাই তো প্যাকেটজাত করতে চাই বা দাম, মূল্য, ইনগ্রেডিয়েন্ট দিতে চাই, তো এইটা আমাদের কিন্তু আস্তে আস্তে এটা চেঞ্জে আসতে হবে যে আমি স্বচ্ছতার সাথে ব্যবসা করব। প্যাকেটের ভিতরে কি আছে ওর গায়ে লেখা থাকবে। এবারের রোজা ছাড়ের মাধ্যমে দাম কমানোর আশ্বাস দেন ব্যবসায়ীরা। মাংস ও ডিম সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুরু হলে দাম কমবে বলে মনে করেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম কমাতে সব ধরনের চিনি আমদানিতে ট্যারিফ ভ্যালু প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। একই সাথে নিয়ন্ত্রণমূলক শুল্ক RDও কমিয়েছে সংস্থাটি। রবিবার এক প্রজ্ঞাপনে NBR জানিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এই সংক্রান্ত 2টি SRO জারি করেছে NBR। কর্মকর্তারা জানান, এতদিন প্রতি টন অপরিশোধিত ও পরিশোধিত চিনি আমদানিতে
ট্যারিফ ভ্যালু ছিল যথাক্রমে ৩,০০০ টাকা ও ৬,০০০ টাকা। এই শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল ৩০%। এই শুল্ক কমিয়ে ২৫% করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। পঁয়তাল্লিশ বছর পর আজ বিকেলে বাংলাদেশে চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। রাজধানীর বনানীতে লাতিন আমেরিকার দেশটির মিশন উদ্বোধন করা হবে। সকাল ৮টায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো ঢাকায় এসে পৌঁছেছেন। ৩ দিনের বাংলাদেশ সফরের সময় সান্তিয়াগো কাফিয়েরো মিশন উদ্বোধনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতা সহ 4টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মূলত গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের সময় থেকে বাংলাদেশের প্রতি বিশেষ নজর দেয় আর্জেন্টিনা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ঢাকায় আবারও দূতাবাস চালুর বিষয়ে চিন্তাভাবনার কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ছয়টি আসনের সীমানা পরিবর্তন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার ইসি সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, আদমশুমারির রিপোর্টের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে রাজধানীতে আসন সংখ্যা বেড়ে যাবে, কমে যাবে গ্রামাঞ্চলে। সে কারণে সীমানা নির্ধারণে প্রশাসনিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বোচ্চ 6টি আসনে পরিবর্তন এনে সীমানা চূড়ান্ত করেছে কমিশন। এ খসড়ার উপর কোনো আপত্তি থাকলে আগামী 19 মার্চের মধ্যে তা জানাতে হবে। শুনানি শেষে জুনে দ্বাদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত সীমানা প্রকাশ করবে কমিশন। শুধুমাত্র প্রশাসনিক কারণে যে নামের পরিবর্তন হয়েছে অথবা প্রশাসনিক বিভক্তি যেগুলো হয়েছে সেই নতুন বিভক্তিগুলোকে পুরনো নাম বাদ দিয়ে নতুন বিভক্তি আকারে দেখানো হয়েছে। কোনো পরিবর্তন এছাড়া করা হয় নাই। এই ধরনের সম্ভবত আমার এক্সাক্ট খেয়াল নাই, 5-6টা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অস্বাভাবিক। এর অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলে আবারও সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বাধা দিলে বিএনপি নিজেরাই সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। রোববার রাজধানীর কামরাঙ্গীরচরে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজপথ দখলে রাখতে নিয়মিত শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় কামরাঙ্গীরচরে শান্তি সমাবেশ হয়। স্থানীয় নেতাকর্মী ছাড়াও ঢাকা মহানগরের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে শান্তি সমাবেশ। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের গতি কমে গেছে। জনগণের সাড়া না পেয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নির্বাচন আপনারা না আসলে আমরা জোর করে আনতে যাব, কিন্তু নির্বাচন হতে দেবেন না। এখানে খবর আছে কি দিয়ে প্রতিরোধ করবেন নির্বাচন। আগুন সন্ত্রাস, যেই হাতে আগুন নিয়ে আসবেন সেই হাত আমরা পুড়িয়ে দেব। যেই হাতে স্কুল ভোট কেন্দ্র পোড়াতে আসবেন, ভাঙচুর করতে আসবেন, সেই হাত আমরা ভেঙে ফেলব। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে নির্বাচন হবে না। মির্জা ফখরুলের এমন বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর হবে না, হবে না ইনশাআল্লাহ। সংবিধান এর থেকে নরম চরণের কোনো সুযোগ নেই। তাদের ক্ষমতা দরকার, সেজন্য তারা একটা অস্বাভাবিক সরকার চায়। তারা নিজেদের মনের মাধুরী পিষিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার চায়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির ভেতরে ভাঙনের সুর বেজে উঠেছে বলেও দাবি করেন তিনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও 10 দফা দাবিতে পদযাত্রা কর্মসূচির আগে নবাবগঞ্জ শহীদ মিনারে সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও ক্ষমতায় আসতে আগের মতো কারচুপি নির্বাচন আয়োজনের পায়তারা করছে সরকার।
সমাবেশের পর নবাবগঞ্জ শহীদ মিনার থেকে বক্সনগর পর্যন্ত 1 কিলোমিটার পথে পদযাত্রা করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন নবাবগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। এই নির্বাচন তারা করতে চায় আবার আগের মতো লুট করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। আমরা কি সেই নির্বাচন করতে দেব? আমরা কি রুখে দাঁড়াবো না? দাঁড়াবো বন্ধুগণ, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের অধিকারের জন্য, আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকে আজকে রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। 3 মাস পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আদালত থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি। পুলিশের ধারণা, দেশের ভিতর জঙ্গিদের কোনো এক আনসার হাউসে আত্মগোপনে তারা। 3 মাসে একবারও কারোর সঙ্গে যোগাযোগ না করা এবং যোগাযোগ এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে গত 20 নভেম্বর প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে কোতোয়ালি থানায় 20 জনের নামসহ 41 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ পর্যন্ত মেহেদী হাসান অমি, ওমর ফারুক সহ 7 জনকে গ্রেপ্তারের পর ছিনতাইয়ে নেতৃত্ব দেয়া 6 থেকে 7 জনকে শনাক্ত করা গেছে। তবে গ্রেপ্তার করা যায়নি পালিয়ে যাওয়া 2 জঙ্গিকে। বিএনপির জঙ্গি বিরোধী বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি বলছে, ঘটনার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেও শনাক্ত করা যায়নি পলাতক 2 জঙ্গিকে। তবে পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখার সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই মূলত কারাগারে থাকা জঙ্গি ও ছিনতাইয়ে অংশ নেয়াদের মধ্যে সমন্বয় করেছে। শিখাকে গ্রেপ্তার করতে পারলে হয়তো আমরা অনেক বড় একটা ব্রেক থ্রু করতে পারবো এই মামলার, এবং হয়তো আমরা সোহেল বা তার অপর যে সহযোগী যারা ছিনিয়ে নিয়েছে তাকেও হয়তো আমরা আইডেন্টিফাই করতে বা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হব। র‍্যাব বলছে, সময়ের ফ্রেমে বেঁধে খুঁজে বের করা যাবে না জঙ্গিদের। 10 থেকে 15 বছর আত্মগোপনে থাকা ফাঁসির আসামিদের খুঁজে বের করা হয়েছে। আত্মগোপনে থেকেও ভুল করবেই জঙ্গিরা, সেই ভুলের অপেক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী। অচিরেই তাদেরকে আইনে আওতায় আনা সম্ভব হবে, কারণ তাদের লিঙ্কে যারা ছিল অনেককে নজরদারির মধ্যে আনা হয়েছে। দেখা গেল যে কাট আউট পদ্ধতি তারা মেনটেন করে। এই বিষয়গুলোর কারণেই আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব ফোর্সেসের অ্যাকচুয়ালি তাদের অবস্থান শনাক্ত করতে আমাদের ডিফিকাল্ট হচ্ছে। দেশে থাকার পরও গ্রেপ্তার করতে না পারা তদন্তকারীদের চরম ব্যর্থতা বলছে অপরাধ বিশ্লেষকেরা। তাদের গাফিলতির কারণে জঙ্গিরা তারা পালিয়ে গেলেন এবং বারবার বলা হচ্ছে তারা বাংলাদেশে আছেন। মানে এই বিষয়গুলো কিন্তু বিভ্রান্তি তৈরি করে। আপনি যখন কোনো একটা কাজ করবেন, বড় ধরনের কাজ, সেটা সুস্পষ্টভাবে করলে সেটা জনমনে একটা আলাদা আস্থা তৈরি করে। ছিনিয়ে নেয়াদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অর্জন ম্লান হয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত এপ্রিলে লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায়ের বাস্তবায়ন চান স্বজনরা। পরিবার, লেখক ও প্রকাশকরা বলছেন, হুমায়ুন আজাদের ওপর হামলা ছিল মুক্ত বুদ্ধির চর্চার ওপর আঘাত। সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনও সক্রিয়। 2004 সালে 21 বইমেলায় প্রকাশ হয় হুমায়ুন আজাদের উপন্যাস পাকশাদ জামিন সাদবাদ। সে বছরের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে তার উপর হামলা করে জঙ্গিরা। এরপর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন, পরে গবেষণার জন্য যান জার্মানিতে। সেখানেই মারা যান তিনি। জেএমবি নেতা শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নির্দেশে হামলা হয় হুমায়ুন আজাদের ওপর। গত বছরের এপ্রিলে হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। হুমায়ুন আজাদ হত্যার রায়টা যদি কার্যকর হয়, আমার মনে হয় যে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে লেখক এবং প্রকাশকদের জন্য, কারণ পরবর্তীতে দেখা গেছে এরকম ঘটনা অনেক ঘটেছে। তো সেটা আমাদের পরিবারের একান্ত চাওয়া যে আব্বার হত্যা মামলার রায় যেহেতু হয়েছে, তো রায়টা যেন কার্যকর হয়ে যায় অতি দ্রুত। হুমায়ুন আজাদের বইয়ের প্রকাশকও ওই সময় হত্যার হুমকি পান। আগামীর প্রকাশক বলেন, মুক্ত চিন্তা বন্ধের উদ্দেশ্যে হামলা করে মৌলবাদীরা, কিন্তু সফল হয়নি তারা। প্রতি বছর তার বই নারী, পাকশাদ জামিন সাদবাদ, ভাষা বিজ্ঞানের উপর ইত্যাদি বইগুলি ব্যাপকভাবে পাঠকের মধ্যে নাড়া দিচ্ছে এবং পাঠক বইগুলি কিনছে।
এবং আমি আবারও বলবো যে হুমায়ুন আজাদ আছেন এবং থাকবেন। হুমায়ুন আজাদের 7টি কাব্যগ্রন্থ, 12টি উপন্যাস, 12টি সমালোচনা গ্রন্থ ও 7টি ভাষাবিজ্ঞান বিষয়ক বই রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারায় নারী নির্যাতন মামলার আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে বাড্ডা থানার 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। 3 জনই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোববার সন্ধ্যায় আসামি রাইসুল ইসলামকে ধরতে যায় বাড্ডা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশ সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাইসুলের কথিত স্ত্রী তাহিরা ইসলাম। এতে বাড্ডা থানার ওসি অপারেশন নূর আলম মাসুদ, এসআই রাসেল পারভেজ, এএসআই আমির আফজাল আহত হন। হামলার পরপরই রাইসুল ইসলাম এবং তার স্ত্রী তাহিরা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। রাইসুল ইসলামের নামে নারী নির্যাতন মামলা ছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ গিয়েছিল সেখানে। পুলিশের উপর আক্রমণ এবং কর্তব্য কাজে বাধা প্রদানের কারণে রাইসুল ইসলাম এবং তাহিরা ইসলাম দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রবন্ধের পাঠক বাড়ছে, তাই এবারের 21শে বইমেলায় প্রবন্ধ সংকলন বেরিয়েছে 177টি। প্রকাশকরা জানান, রাজনীতি ও ইতিহাস নির্ভর প্রবন্ধের প্রতি আগ্রহ বেশি পাঠকের। লেখকরা বলছেন, পাঠকের আগ্রহের কথা ভেবে প্রবন্ধের বিষয়বস্তুতে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন তারা। বইমেলায় বাতিঘর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মহিউদ্দিন আহমদের নতুন প্রবন্ধের বই রাজনীতির মওলানা, মজলুম জননেতা বিক্ষোভের কারিগর এবং আওয়ামী লীগ বিএনপি কোন পথে। একই প্রকাশন থেকে এসেছে বদরুদ্দিন ওমরের বই বাংলাদেশের অভ্যুদয় প্রথম ও দ্বিতীয় খণ্ড। বইগুলোর প্রতি পাঠকের আগ্রহ তুঙ্গে। নন ফিকশন বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, এটা আমি বুঝি, কারণ এখন অনেকেই নন ফিকশন বই লিখছেন। প্রবীণদের তো একটা আগ্রহ আছে, তারা অনেকে রাজনীতি করতেন এক সময়, আর নবীনদেরও এক ধরনের সচেতনতা এবং আগ্রহ আছে। আমাদের এখানে মূলত নন ফিকশন বই বেশি, অনুবাদ আর নন ফিকশন। বেশ কিছু প্রবন্ধ আসছে, তার মধ্যে কয়েকটা শেষও হয়ে গেছে। প্রবন্ধের মধ্যে এই বদরুদ্দিন ওমরের একটা বই, মহিউদ্দিন আহমেদের একটা বই, আরও বেশ কয়েকটা আছে। আহমদ মোস্তফা কামালের প্রবন্ধ কতিপয় জ্যোতিচিহ্ন প্রকাশ করেছে পাঠক সমাবেশ। বইটি পাঠকরা সমাদরে গ্রহণ করেছেন বলে জানান প্রকাশক। নিউ জেনারেশন যারা আছেন তারাও এইসব কোয়ালিটির যে বইগুলো বের হচ্ছে তাতে ইন্টারেস্ট শো করছে, সেটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য ভালো। কবিতার সময় ছিল একটা 100 গল্প উপন্যাস চলতো, আস্তে আস্তে কিন্তু প্রবন্ধ পাঠক বাড়ছে। লেখক ও প্রকাশকরা জানান, রাজনীতি ও ইতিহাস নির্ভর প্রবন্ধের প্রতি পাঠকের আগ্রহ বাড়ছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা জানতেও আগ্রহী সবাই, তাই জ্যেষ্ঠ সাংবাদিক আশিস সৈকতের বই খবরের ভেতর খবর এর দ্বিতীয় সংস্করণের চাহিদাও ভালো। সমাজে প্রতিনিয়ত বিচিত্র নানা ঘটনা ঘটছে, সেই ঘটনার পেছনে কি লুকিয়ে থাকে সেগুলো দেশের জনগণ হিসেবে, জাতি হিসেবে জানা প্রয়োজন। সেই জন্য তারা এই ধরনের বইগুলোর প্রতি তাদের একটা যোগ এবং চাহিদা বেশি থাকে। তো এই যে পুনঃপ্রকাশিত হচ্ছে, নিশ্চয়ই বই চলছে, নিশ্চয়ই পাঠক আছে। যদি পাঠক না থাকতো তাহলে তো প্রকাশক আর আমার বই প্রকাশ করতেন না। প্রকাশকরা বলছেন, বইমেলায় প্রবন্ধের ভালো কেনা বেচা মননশীল পাঠক সমাজ গড়ে ওঠার ইঙ্গিত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে খালের জন্য বিখ্যাত ইতালির ভেনিসের ক্যানেলগুলো। ফ্রান্সেও নেমে আসছে নদীর পানির স্তর। গত 1 মাসে বৃষ্টি হয়নি, কমে আসছে মাটির আর্দ্রতা। 1959 সালের পর ফ্রান্সে এত শুষ্ক শীতকাল দেখা গেল, জানালেন পরিবেশবিদরা। এদিকে তাপমাত্রা বাড়ায় স্পেনেও দেখা দিয়েছে খরা। জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপ জুড়ে এবছর ভয়াবহ খরার সতর্কবার্তা দিয়েছে ইইউ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। নিষেধাজ্ঞার পরেও লক্ষ্মীপুরের মেঘনায় চলছে জাটকা নিধন।
অভিযান পরিচালনা করে থামানো যাচ্ছে না জাটকা শিকার। এদিকে নিষেধাজ্ঞার সময় বরাদ্দ সহায়তা না পাওয়ায় বাধ্য হয়েই জাটকা শিকারের কথা জানান জেলেরা। অপরদিকে জনবল সংকটে সঠিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য গেল বছরের 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত 10 ইঞ্চির নিচে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। এই সময় জাটকা আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত করা যাবে না। অথচ লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার এলাকার প্রায় 50টি মাছঘাটে অবাধে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। অভিযোগ রয়েছে এতে উল্টো সহায়তা করছে প্রশাসনের কেউ কেউ। জেলেরা জাটকা ধরে যাচ্ছে, কিন্তু প্রশাসন এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযান হেরা করুক, আইন সরকার যেটা যদি অমান্য করি আমাকে হাজত জেল দেব, টাকা কেন জরিমানা করে, কেন নৌকা দুনিয়া আটকে রাখকে আমাকে নাও দুম দেয় না। জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় বরাদ্দকৃত সহায়তা পাচ্ছেন না তারা, তাই বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করেন। জেলেরা বাধ্য হয় জীবিকার তারণে পেটের ক্ষুধাতে গাঙ্গে যায় মাছ ধরতে। প্রকৃত জেলেরা সেই সুবিধা না পাওয়ার কারণেই নদীতে যে এই সরকারের ছোট মাছ ধরার যে নিষেধ আছে, তারপরও জেলেরা পেটের দায়ে ধরে। জাটকা নিধনের কথা স্বীকার করে মৎস্য কর্মকর্তা বলছেন, জনবল সংকটে সঠিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমাদের কোস্টগার্ড, নৌ পুলিশের সহায়তায় আমরা নিয়মিত এই জাটকা সংরক্ষণের জন্য আমরা অভিযান পরিচালনা এবং কার্যক্রম গ্রহণ করে থাকি। জেলায় প্রায় 62,000 জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিষেধাজ্ঞার পরও এরকম পরিস্থিতি কেন তৈরি হলো, আর প্রশাসনের জড়িত থাকার বিষয় এবং জেলেদের পর্যাপ্ত সহায়তা না দেওয়ার অভিযোগ উঠেছে, এ বিষয়ে কি জানা গেছে? আসলে আমি সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার যে মজুচৌধুরী ঘাট অর্থাৎ মেঘনার যে মাছঘাট রয়েছে সেখানে রয়েছি, এবং আমরা সকাল থেকে কয়েকজন জেলের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞার সময় জাটকা নিধন যে বিষয়ে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে প্রকৃত জেলেদেরকে একদিকে প্রণোদনা পাচ্ছেন না, অন্যদিকে তারা বাধ্য হয়ে তারা নদীতে যাচ্ছেন পেট এবং সংসার চালানোর জন্য। তো আসলে এই যে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে ষাটনল এলাকা রয়েছে, এই 100 কিলোমিটার এলাকা কিন্তু অবহেল শ্রেম হিসাবে ঘোষণা করা হয়েছে। এই এলাকায় কিন্তু সকল ধরনের যে মাছ অর্থাৎ জাটকা, যে 10 ইঞ্চির নিচে যে জাটকা রয়েছে সেগুলো ধরা নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, মৎস্য বিভাগের পক্ষ থেকে, কিন্তু এই নিষেধাজ্ঞা কিন্তু কোনোভাবে মানা হচ্ছে না। সেখানে অহরহ এই জাটকা নিধন করা হচ্ছে। তো এই বিষয়ে মৎস্য কর্মকর্তারা যেটা বলেছেন, তারা বলছেন একদিকে জনবল সংকট, অন্যদিকে বিশাল যেই নদী, এই নদীতে তারা যে জনবল রয়েছে, এই জনবল দিয়ে তারা কোনোভাবে যে অভিযান পরিচালনা করতে পারছে না। যে ধরনের অভিযান করার কথা সেভাবে না করলেও কিন্তু তারা মোটামুটি অভিযান করে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছেন, জেল জরিমানা দিয়েছেন, কিন্তু তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। এর বাইরে কিন্তু এখানকার যে প্রকৃত জেলে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তাদের যে প্রণোদনা দেওয়ার কথা এই নিষেধাজ্ঞার সময় তারা কিন্তু অনেকে পান না, এই না পাওয়ার কারণে তারা নদীতে যাচ্ছেন। তো এখানে স্থানীয় এলাকাবাসীর দাবি, তারা বলছেন যদি এইভাবে এই জাটকা নিধন করা হয় তাহলে যে মাছের যে সংকট দেখা যায় সেটি কিন্তু আরো বাড়বে, এবং এটি অনতিবিলম্বে বন্ধ করার দাবিও জানিয়েছেন তারা। কিন্তু লক্ষ্মীপুর এই রোড যেটি রয়েছে, লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে বোলা যে নৌ রোড রয়েছে, এই নৌ রোডটি কিন্তু মূলত এই বেশিরভাগ এই জাটকা নিধন পাচার করা হচ্ছে, এমনকি এখানকার জেলে বা মৎস্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও কিন্তু জাটকা সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে ইতিমধ্যে যেই 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস এই মাছ ধরা উপর নিষেধাজ্ঞা করা হয়েছে। এই সময় যে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকবে, বাজারজাতকরণ বা আহরণকরণ, মজুতকরণ সব বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা যদি কেউ না মানে তাহলে তাদেরকে সর্বোচ্চ 2 বছরের জেলের বিধান রাখা হয়েছে বলে মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন। তো তারা যেটি জানিয়েছেন, ইতিমধ্যে তারা সকল যে ট্রান্সপোর্টের যে মিটিং সেটিও তারা সম্পন্ন করেছেন। ইতিমধ্যে তারা বিভিন্ন ঘাটে তারা মাইকিং করছেন, প্রচারণা চালিয়েছেন, যেন এই নিষেধাজ্ঞার সময় যেন তারা আইন মেনে নদীতে জেলেরা না যান সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এখানকার স্থানীয় প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে বা কোস্টগার্ড, নৌ পুলিশ, এবং এর বাইরে যে মৎস্য বিভাগ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানকার অভিযোগ রয়েছে মূলত নৌ পুলিশের বিরুদ্ধে, তাদেরকে মাসোয়ারার মাধ্যমে কিন্তু এই জাটকা নিধন যেটি সেটি করা হচ্ছে বলে এখানকার জেলেরাও আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মজুচৌধুরী ঘাট থেকে জাটকা নিধন নিয়ে সর্বশেষ তথ্য। জি, লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।
শীত শেষ হলেও ঝিনাইদহে কমছে না শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। জেলা সদর হাসপাতাল ও সরকারি শিশু হাসপাতালের ওয়ার্ডে ঠাঁই হচ্ছে না রোগীর। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী গেল জানুয়ারিতে নিউমোনিয়ায় মারা গেছে 14 শিশু, আর ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। শীতের শুরুতেই শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় ঝিনাইদহে। 250 বেডের সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 8টি বেড থাকলেও সংকট মোকাবেলায় তা বাড়িয়ে 70টি করা হয়েছে। তবে মাত্র একজন চিকিৎসক থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আজকে 4 বার ডায়রিয়া হয়েছে, বড় ডাক্তার এসে আবার উনি ভর্তি করে আবার থেকে গেল। আজ 4 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি, আমার বাচ্চা সুস্থ হচ্ছে না। বেড নেই, বেড অনেক অল্প, যার কারণে সবাই ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছে। এখানে পর্যাপ্ত জায়গা এবং ডাক্তার, নার্স, স্টাফ এগুলোর যথেষ্ট সংকট আছে। হাসপাতালের আউটডোরে প্রতিদিন চিকিৎসা দেওয়া হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত প্রায় 400 শিশুকে। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে 35 থেকে 40 জন। বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসা চলছে 120 জনের। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়ার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন শিশু ভর্তি হচ্ছে। সীমিত জলবল নিয়ে এই বিপুল সংখ্যক রোগীর সার্ভিস দিতে আমরা হিমশিম খাচ্ছি। এদিকে জেলা সরকারি শিশু হাসপাতালে বেড আছে 25টি, সেখানেও ভর্তি আছে 48 থেকে 50 জন। বেড না থাকায় মেঝেতে রেখেও শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকিপূর্ণ সেতু সাইনবোর্ড টাঙানো হলেও মানছেন না কেউ। চুয়াডাঙ্গার এমনই সেতু দিয়ে অবাধে চলছে ভারী যানবাহন। এদিকে গোপালগঞ্জের বৈলতলী সেতুর সীমান্ত শেষ না হওয়ায় বিপাকে 20 গ্রামের মানুষ। আর নেত্রকোনা ও শেরপুরে সেতুর অভাবে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক লাখ বাসিন্দাকে। 1958 সালে নির্মিত চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের মাথাভাঙা নদীর ওপর সেতুটি ঝুঁকিপূর্ণ। সংস্কার করা হলেও তা চলাচলের অনুপযোগী হওয়ায় 1 বছর আগে পাশেই তৈরি করা হয় আরেকটি সেতু। তবেই নতুন সেতুটি উঁচু হওয়ায় ভারী মালামাল নিয়ে ভ্যান, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। আমাদের এই ছোট গাড়ি তো পাতলা একদম, যার কারণে আমাদের এটা দিয়ে গেলে মানে চার্জ একটু কম নষ্ট হয়। ওরা এই ভাঙা ব্রিজের ওপর দিয়ে যায়, তার কারণে এটা সহজ রাস্তা। পুরাতন ব্রিজ দিয়ে যাতায়াত করি, মধ্যখানে ভেঙে গেছে, কালভার্ট উঁচু, ওখানে মানুষের অনেক দুর্ঘটনা ঘটে, উল্টে পড়ে যায়। পাশের যে ক্ষতিগ্রস্ত পুরাতন সেতুতে যেন ভারী যানবাহন চলাচল না করে সেজন্য আমরা ইতিমধ্যেই সাইনবোর্ড টানিয়ে দিয়েছি এবং জনসাধারণকে সচেতন করছি। 2018 সালের ডিসেম্বরে গোপালগঞ্জ সদরের বোলতলী সেতু নির্মাণ শেষ হওয়ার কথা, কিন্তু কয়েক দফায় সময় আর প্রকল্প ব্যয় বাড়িয়ে তা শেষ হলেও দুই পারে সংযোগ সড়ক না থাকায় চলাচলে ভোগান্তি কাটছে না 20 গ্রামের মানুষের। খেয়া পার হয়ে আসতে হচ্ছে, মানুষের জন্য চলাচলের বা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ছাত্রছাত্রী উপর থেকে এপারে এসে পড়ালেখা করে। দীর্ঘদিন যাবৎ ব্রিজের কাজটাও হচ্ছে না, অসম্পূর্ণভাবে পড়ে আছে। ব্রিজটাকে একটু কাজ করা দরকার, এরকম কোনো পদক্ষেপ আমরা দেখি না। এদিকে সেতুর অভাবে বাঁশের সাঁকোতে নদী পার হতে হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়ার 35 গ্রামের বাসিন্দাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে দিব যে এখানে কিভাবে আরও মানুষের যে যোগাযোগের যে উন্নয়নের ক্ষেত্রে কিভাবে এই সাঁকোটাকে সুন্দর করে উন্নয়ন করে ব্রিজ বা অন্যান্য যে মাধ্যম আছে সেভাবে এটাকে আরেকটু ভালো করে মানুষের যাতায়াতকে সহজ করা। এছাড়া শেরপুর সদরের দশানী নদীতে সেতু না থাকায় জেলা সদর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন 4 গ্রামের বাসিন্দারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের মাথাভাঙা নদীর ওপর সেতুটি ঝুঁকিপূর্ণ। 1 বছর আগে পাশে আরেকটি সেতু তৈরি করা হলেও সেটি বেশি উঁচু হওয়ায় ভারী মালামাল নিয়ে ভ্যান, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন পুরানো ব্রিজ দিয়েই চলছে ঝুঁকি নিয়ে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, একটি সেতু ঝুঁকিপূর্ণ, যার ফলে নতুন আরেকটি সেতু বানানো হয়েছে, কিন্তু সেটির উচ্চতা এত বেশি যে সেখানে ভারী যানবাহন কি আদতেও ওঠাটা কঠিন কিনা? আপনি তো সেখানকার বাসিন্দা, আপনার কাছে কি মনে হয়? একেবারে কঠিন। সেখানে সেই সেতুর 2 প্রান্তে উঁচু হওয়ার কারণে বিশেষ করে ইজি বাইক, ভ্যান চালক তারা হচ্ছে ওই সেতু দিয়ে পার হতে চান না। তারা এই ঝুঁকিপূর্ণ সেতুটি, যেটা ঝুঁকি আছে জেনেও এই সেতুতে পারাপার হন। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই সেতুটির
দুপাশের যে গাইড ওয়াল, যে প্রাচীর, সেগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে এবং খুলে খুলে পড়ে যাচ্ছে। এই সেতুটি সর্বপ্রথম 2015 সালে মাঝখানে ফাটল দেখা দেয় বড় ধরনের, এবং ওই সময় তাৎক্ষণিক চুয়াডাঙ্গার সাথে মেহেরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এই সেতু দিয়ে পারাপার বন্ধ ছিল। তখন বিকল্প পথে অন্য অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়েছে চুয়াডাঙ্গার জনগণকে, মেহেরপুরের জনগণকে, এবং যারা অন্য জেলা থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মেহেরপুরে যাবেন তাদেরকেও। তো এই দুর্ভোগ চলেছে কিছুদিন, ইতিমধ্যেই সংস্কার করা হয়েছিল। তারপরে 2019 সালে আবারও ফাটল দেখা দেয়, এবং সেই সময়ও সংস্কার করে চালাতে গিয়ে বোঝা গেল যে এই সেতু আসলে আর সংস্কার করে চালানোর উপযোগী নেই। তারপরে নতুন একটি সেতু তৈরি হলো, যে ব্রিজটি তৈরি হয়েছে এটি অপেক্ষাকৃত বেশি উঁচু এবং দুই প্রান্তে একটু বেশি ঢালু, যে কারণে অনেক ছোট যানবাহন এখানে যেতে পারে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই সেতুটি দুপাশে লিখে দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ সেতু, ভারী যানবাহন চলবে না। তারপরেও কোনো সময় এই সেতুতে যানবাহন থেমে থাকে না, সব সময় এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করে। আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে পাশের যে নবনির্মিত সেতুটি সেটি আসলে পুরানো সেতুর চেয়ে অনেক উঁচু। সেক্ষেত্রে এর সমাধানটা আসলে কোথায়? এই সেতুটি উঁচু, কিন্তু উঁচু হওয়ার পরও এই সেতুতে যেতে পারে না মানুষ একটি কারণে, সেটা হলো এই সেতুতে উঠা কষ্ট। যে কোনো যানবাহন এই সেতুর উপরে উঠতে গেলে কষ্ট হয়, অপর পাশে নামতে গেলে তখনও একটা ঝুঁকি থাকে, কারণ চালককে খুব সতর্ক অবস্থায় থাকতে হয়, একটু মানে গরান যাকে বলে। এই অবস্থার ভেতরে এক কথায় বলা যায় যে নতুন সেতুটা মানুষের বড় গাড়ির জন্য নতুন সেতুটি ঠিক আছে, কিন্তু ছোট যানবাহনের জন্য নতুন সেতুটি ব্যবহার উপযোগী, পুরোপুরি ব্যবহার উপযোগী নয়। আর কর্তৃপক্ষ বলছেন যেহেতু পুরাতন সেতুটি ঝুঁকিপূর্ণ, এই কারণে পুরাতন সেতুটি ভেঙে ফেলা ছাড়া কোনো পথ নেই। আর এই সেতুটি এমন একটি স্থানে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি স্থান, এটা হচ্ছে বড় বাজার শহীদ হাসান চত্বরের পাশে, যেখানে আশেপাশে দুটি বড় বাজার রয়েছে চুয়াডাঙ্গার, এবং অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, যে কারণে এখানকার মানুষের দাবি এই সেতুটি ভেঙে ফেলে এর উপরে, এই নদীর উপরে ভ্রাম্যমান একটি কাঁচা হাট বাজার বসানো যায় কিনা, যেটা নতুন করে তৈরি করতে পারলে মানুষের উপকার হবে। এই ছিল আমার কাছে। সহকর্মী মানিক আকবর জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে। বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব শীর্ষ 10টি কারখানার মধ্যে 8টি রয়েছে বাংলাদেশে। এছাড়া বিশ্বসেরা 100টি কারখানার মধ্যে বাংলাদেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 52টি। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সবশেষ তালিকায় এই তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী এর আগে শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার একটি কারখানাকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গ্রিন টেক্সটাইল লিমিটেডের 4র্থ ইউনিট। কারখানাটি বিভিন্ন মানদণ্ডে 110 নম্বরের মধ্যে 104 পেয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA। সংগঠনটি জানায় বাংলাদেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বর্তমানে 183টি। এছাড়া আরও 5 শতাধিক কারখানা এই সনদ পাওয়ার প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছে তারা। পায়রা সমুদ্র বন্দরের ড্রেজিং শেষে আগামী মাসেই সরাসরি বড় জাহাজ ঢুকবে জেটিতে। বন্দর কর্তৃপক্ষ বলছে পণ্য পরিবহনে 20 থেকে 30% খরচ কম হবে পায়রায়। জলপথের পরিবহন ব্যবসায়ীরা বলছেন বন্দরে আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে ঘুষ, হয়রানিমুক্ত কাস্টমস সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত করতে হবে নদীপথে। আমদানি রপ্তানি বাণিজ্যের 80% হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে। গভীরতা কম থাকায় সমুদ্রে বড় জাহাজ রেখে ছোট ছোট জাহাজের মাধ্যমে বন্দরে পণ্য ওঠানামা করাতে হয়। এতে সময় ও খরচ দুটোই লাগে বেশি। এমন বাস্তবতায় 2013 সালে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ শুরু হয়। গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেও তহবিল যোগান দেয়া হয়েছে। প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে গভীরতা বাড়াতে ড্রেজিং শুরু হয় গত বছর, যা এখন শেষ পর্যায়ে। 2019 সাল থেকে এখন পর্যন্ত 1300-র বেশি জাহাজে পণ্য ওঠানামা করেছে এখানে। বিভিন্ন পরামর্শ প্রতিষ্ঠান এবং ড্রেজিং করার বিভিন্ন বিষয়গুলো নিয়েও বিভিন্ন কথাবার্তা বিভিন্ন জায়গায় আছে। চ্যানেল যদি 10 মিটার থাকে এবং বাড়তেও যদি আমি 10 থেকে 11 মিটার জাহাজ রাখতে পারি, ইট ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। ভ্যাট আর ট্যাক্স দিতে দিতে আমাদের ব্যবসা সব কিছু চলে গেছে। ভ্যাট এক্সামটেড সিল থাকে, তবে বলে ভ্যাট দিতে হবে। এটা কাইন্ডলি আপনারা একটা স্পেশালভাবে কাজ করেন, এটা আমাদেরকে লাগবে।
আমরা স্টেক হোল্ডার, আমরা যদি না পাচ্ছি এক্সপোর্টারও কিছু করতে পারবে না, ইম্পোর্টারও কিছু করতে পারবে না। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল প্রস্তুত হবে এপ্রিলের প্রথম দিকেই। বন্দরে 4টি জাহাজ ভিড়তে পারবে একসাথে। সুযোগ আছে বন্দর সংলগ্ন প্রায় 1,500 একর জমিতে রপ্তানিমুখী শিল্প স্থাপনের। সংস্থার চেয়ারম্যান জানান, বিদেশিরাও বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। আগামী মাসের 15 তারিখে 35,000 মেট্রিক টন জাহাজ নিয়ে পায়রা বন্দরে জাহাজ ঢুকবে। বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ ঢুকবে। পায়রা বন্দর চমৎকার যোগাযোগের ব্যবস্থা। যত মালামাল আসে তার একটা বড় অংশ আপনারা নিশ্চয়ই জানেন যে রিভার রুটে যায়। হ্যাঁ, রিভার রুটে আমার আগে অনেকে বলেছেন যে 5 মিটার, 3-4টা স্পটে এটা লেস দেন 5 মিটার আছে, 2 মিটার 2.5 মিটার আছে। জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় 3 থেকে 4টা স্পট। ইতিমধ্যে সেগুলো আমরা শনাক্ত করেছি। বিআইডব্লিউকে আমরা চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের সাথে একাধিকবার মিটিং হয়েছে। বিআইডব্লিউ একটা উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, আগামী 5-7 বছর পর পায়রায় দ্বিতীয় ধাপের ড্রেজিংয়ের পরিকল্পনা আছে। এতে গভীরতা আরও বাড়বে। এছাড়া নিয়মিত চ্যানেলটি সচল রাখতে কেনা হবে নিজস্ব ড্রেজার। পায়রা বন্দরে জাহাজ ঢুকবে। বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্রেন সংঘাতে রাশিয়াকে চীন প্রাণঘাতী অস্ত্র সহায়তা দিলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হোয়াইট হাউসের জাতীয় উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, সামরিক সহায়তা সরবরাহ নিয়ে চীন নিজেরাই সিদ্ধান্ত নেবে, তবে এটি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যবহারের জন্য দেয়া হলে তার চড়া মূল্য দিতে হবে। আরেক সাক্ষাৎকারে সুলিভান বলেন, এখন পর্যন্ত অস্ত্র সরবরাহ না করলেও বিষয়টি থেকে পুরোপুরি সরে আসেনি বেইজিং। এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পর এবার চীনের 12 দফা শান্তি প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। বরিস পিস্টোরিয়াস দাবি করেন, নিজেদের শান্তি স্থাপনকারী হিসেবে উপস্থাপন করলেও এর আড়ালে রাশিয়াকে অস্ত্র সরবরাহের আলোচনা চালাচ্ছে বেইজিং। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটোর অন্য দেশগুলোর পারমাণবিক সক্ষমতার কারণে নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। রবিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের অভিযোগ, ন্যাটোর সদস্য দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার লক্ষ্য স্থির করেছে। পশ্চিমারা সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর মৌলিক অংশ রুশ ফেডারেশনকে ভেঙে দিতে চাই বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল মোসকালোভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যদিও এই পদক্ষেপের কারণ উল্লেখ করা হয়নি। এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের 1 বছর উপলক্ষে রবিবার ইতালির রোমে প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকশো ইউক্রেনীয়। ইউক্রেন যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করতে পশ্চিমাদের দেয়া ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বারবার খবরের শিরোনাম হয়েছে, যদিও সেগুলো এখনও ব্যবহার করা হয়নি। সিএনএন বলছে, এমন অনেক অস্ত্র রয়েছে যা এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলাতে সহায়তা করেছে। জ্যাভেলিন থ্রো বা বর্ষা নিক্ষেপের ধারণা থেকেই আসে সারফেস টু এয়ার মিসাইল জ্যাভেলিন, যা কাঁধের উচ্চতা থেকে উৎক্ষেপণযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যৌথভাবে এটি তৈরি করে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেথিয়েন। অনেক বছর আগে এটি ব্যবহার করত যুক্তরাজ্য ও কানাডার সেনারা। 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রতিরোধ যুদ্ধে জ্যাভেলিন ব্যবহার করে ইউক্রেন। কম খরচের এই অস্ত্র সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলছেন বিশেষজ্ঞরা। সিএনএন বলছে, যুদ্ধের শুরুর দিকে কিছু রুশ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়, যার বেশিরভাগই হয় জ্যাভেলিনের আঘাতে। গণমাধ্যমটির বিশ্লেষণে উঠে এসেছে এমন আরও 2টি অস্ত্রের কথা। একটি হিমার্স, পুরো নাম M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, এবং অপরটি বেরাক্তার TB2 ড্রোন। 5 টন ওজনের ট্রাক থেকে একসাথে 6টি রকেট ছোড়া যায় হিমার্স ব্যবস্থায়। এসব রকেট 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এই অস্ত্রের হামলার কারণে রাশিয়া তাদের গোলার ভান্ডার সরাতে বাধ্য হয়েছিল বলে দাবি সিএনএনের। বেরাক্তার TB2 ড্রোন তুরস্কের নকশায় তৈরি। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের পর এটি অন্যতম সেরা চালকবিহীন ড্রোনের পরিচিতি পায়। অপেক্ষাকৃত সস্তায় এই ড্রোনে অভিযানের ভিডিও রেকর্ড থাকে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা। রবিবার জর্ডানের আকাবায় এক বিরল বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানান তারা। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে উত্তেজনা কমানো এবং সহিংসতা রোধে ঘনিষ্ঠভাবে কাজ করবে দুই পক্ষ।
এছাড়া আগামী 6 মাস নতুন বসতি স্থাপনের অনুমোদন বন্ধেরও প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। এই সমঝোতাকে দুই পক্ষের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার দিকে বড় অগ্রগতি হিসাবে ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও জর্ডান। আগামী মাসে মিশরের শার্ম আল শেখে আবারও দেখা করতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। এর আগে পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 2 ইসরায়েলি নিহত হয়। নারী টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার দখলে। ফাইনালে সাউথ আফ্রিকাকে 19 রানে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জয় অজিদের। কেপটাউনে 157 রানের টার্গেটে 137 করেছে প্রোটিয়ারা। এ নিয়ে ষষ্ঠবার টি-20 বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট সেরা অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার প্রথম ফাইনাল। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন প্রোটিয়া মেয়েদের শক্তি। অজিদের উদ্বোধনী জুটি খুব বেশি বড় হতে দেয়নি সাউথ আফ্রিকা। পঞ্চম ওভারে অ্যালিসা হিলি ফেরেন 18 রান করে। অ্যাশলে গার্ডনারকে নিয়ে দলের সংগ্রহ বাড়িয়েছেন বেথ মুনি। ওভার প্রতি প্রায় 8-এর কাছে রান উঠেছে এই সময়। গার্ডনার 29 করে আউট। হ্যারিস ও অধিনায়ক ম্যাগ ল্যানিংকে অল্পতে ফিরিয়ে রানের গতি কমিয়েছে প্রোটিয়ারা। এক প্রান্ত আগলে বেথ মুনির 50। তার 53 বলে 74 রানের অপরাজিত ইনিংসে চ্যালেঞ্জিং টোটাল অস্ট্রেলিয়ার। মন্থর ব্যাটিংয়ে ম্যাচ কঠিন করেছে সাউথ আফ্রিকা। ওপেনার তাজমিন ব্রিডস ও মারিজেন ক্যাপকে অল্পতে ফিরিয়ে নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। সুন লুসের রান আউট বিপদ বাড়িয়েছে স্বাগতিকদের। প্রতিনিয়ত আস্কিং রেট বেড়েছে। সেই চাপ নিয়ে আসা টিকিয়ে রাখেন লরা উলভার্ট। তার 48 বলে 61 রান ম্যাচ জমিয়ে দেয়। তবে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করতে পারেনি কেউই। তাতে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ সাউথ আফ্রিকার। 19 রানের জয়ে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসব অস্ট্রেলিয়ার। অষ্টম আসরে ষষ্ঠবার শিরোপা অজিদের দখলে। ম্যাগ ল্যানিং এর দল অপরাজেয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ ঢাকায় আসছে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল ক্লাব রিভার প্লেটের প্রতিনিধি দল। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের 5টি ক্লাবের সাথে আলোচনা হবে। ক্লাব উন্নয়নে বিভিন্ন সহযোগিতা করবে তারা, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফুটবলের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়বস্তুগুলো নিয়ে বাফুফের পক্ষ থেকে আমরা আসলে কি জিনিসটা চাই এবং আর্জেন্টিনা জিনিসগুলোকে কিভাবে চিন্তা করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। নিউক্যাসলকে হারিয়ে ইংলিশ ক্যারাবাও কাপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে 2-0 গোলের জয় রেড ডেভিলসের। ওয়েম্বলি স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডেডলক ভাঙে ম্যাচের 33 মিনিটে। লুকশর ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন ক্যাসিমেরো। ভিআরের সিদ্ধান্ত পক্ষে যায়। ব্যবধান দ্বিগুণ হয় প্রথমার্ধেই। 39 মিনিটে ডি বক্সে দারুণ ফিনিশিং রাশফোর্ডের, যদিও সেটি ছিল বোটম্যানের আত্মঘাতী গোল। বিরতির পর স্কোর লাইনে পরিবর্তন আসেনি। টানা 6 বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথম সাফল্য ম্যানচেস্টার ইউনাইটেডের। 2017-তে মরিনিওর অধীনে সবশেষ ইউরোপা লিগ জিতেছিল তারা। টেন হাগ দায়িত্ব নিয়ে প্রথম শিরোপার স্বাদ দিলেন। লা লিগায় টানা 7 ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা। আলমেরিয়ার বিপক্ষে 1-0 গোলে হেরেছে জাভির দল। লিগ ওয়ানে মেসি এমবাপের নৈপুণ্যে মার্সেইকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যান ইউনাইটেডের কাছে ইউরোপা লিগে হারের ধাক্কা না কাটতেই লা লিগায় হারল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক খেলেও ফিনিশিং দুর্বলতায় সুযোগ হারিয়েছে কাতালানরা। বিপরীতে 24 মিনিটে বিলাল তুরের গোলে লিড নেয় আলমেরিয়া। বেশ কয়েকবার চেষ্টাতেও গোল শোধ করতে পারেনি বার্সা। এদিকে মার্সেইয়ের জালে 3 গোল দিয়ে ফ্রেঞ্চ কাপে হারের প্রতিশোধ নিল পিএসজি। জোড়া গোল এমবাপের, অন্যটি করেছেন মেসি। এর মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারে 700 গোলের রেকর্ড ছুঁয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার চেয়ে 9 গোল এগিয়ে শীর্ষে আছেন রোনালদো। শুকিয়ে যাচ্ছে খাল, কমে আসছে নদীর পানির স্তর, সংকুচিত হচ্ছে হ্রদ। এই অবস্থা ইতালি, ফ্রান্স ও স্পেন সহ ইউরোপের অনেক দেশেই। এর মাঝেই গত বছরের মতো এবারও ভয়াবহ খরার কবলে পড়তে যাচ্ছে মহাদেশটি।
এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। আর এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন তারা। কোথাও শুকিয়ে গেছে নদীর পানি, কোথাও আবার প্রচণ্ড দাবদাহে দেখা দিয়েছে খরা। গত কয়েক সপ্তাহে তীব্র তাপদাহে ইউরোপের বিস্তীর্ণ এলাকা। ইতালিতে এরই মধ্যে তৈরি হয়েছে সংকটজনক পরিস্থিতি। শুকিয়ে যেতে বসেছে দেশটির ভেনিসের ক্যানেলগুলো। কয়েক সপ্তাহে শুষ্ক শীতের আবহাওয়া ও আল্পস পর্বতমালায় স্বাভাবিকের অর্ধেকেরও কম তুষারপাতের পরে উদ্বেগ বেড়েছে। বৃষ্টির অভাব, বায়ুমণ্ডলীয় চাপসহ বেশ কিছু কারণকে দায়ী করা হয়েছে ভেনিসের সমস্যার জন্য। ফ্রান্সে নেমে আসছে নদীর পানি স্তর, কমে আসছে মাটির আর্দ্রতা। এতে ব্যাপক প্রভাব পড়েছে ফসল উৎপাদনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদে। আবহাওয়াবিদেরা জানান ২১ জানুয়ারি থেকে ১ মাসে বৃষ্টি হয়নি দেশটিতে। নদীর পানির স্তর কমায় বৃষ্টি না হওয়াকেই দায়ী করেন পরিবেশবিদরা। তারা বলছেন ১৯৫৯ সালের পরে এত শুষ্ক শীতকাল দেখা গেল। কম বৃষ্টিপাত ও ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য স্পেনে দেখা দিয়েছে খরা। ১৯৮০ সালের পর প্রাকৃতিক পানি কমেছে ১২%। ধারণা করা হচ্ছে ২০৫০ সাল নাগাদ তা ৪০% নেমে আসবে। সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় ইউনিয়ন ইইউর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে ভয়াবহ খরা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী কয়েক বছরে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আগে থেকেই সতর্ক করে রাখছেন পরিবেশ বিজ্ঞানীরা। গত কয়েক বছর ধরেই আবহাওয়ার বিরূপ পরিবর্তন, অসময়ে বৃষ্টি, ভয়াবহ দাবদাহ প্রতিনিয়তই ভাবিয়ে তুলছে জলবায়ু পরিবর্তনের পরিণতি। আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে বন্যা, ভূমিধস, ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। ২০২২ সালে ভয়াবহ খরার কবলে পড়ে ইউরোপ। বিশেষজ্ঞদের আশঙ্কা এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।